আসসালামু আলাইকুম। আমি পলাশ বলছিলাম। স্বাগতম রাতের গল্পে। আজকের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন কুড়িগ্রামের একজন দর্শক। তিনি তার নাম জানিয়েছেন শুভ। তিনি লিখেছেন, ভাই, আমি জানি না মানুষ আমার কথা বিশ্বাস করবে কিনা। অনেক বছর ধরে কাউকে ঘটনাটা বলিনি, কারণ বললেই সবাই হাসে। কিন্তু গভীর রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে আমি ব্রহ্মপুত্রের সেই চরটার কথা এখনো ভাবি। আমি শুধু চাই আপনি আমার ঘটনাটা মানুষকে শোনান। হয়তো এরপর আর কেউ অচেনা কোনো ডাকে সাড়া দেবে না। ঘটনাটি 2023 সালের শেষের দিকে। আমি তখন একটা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতাম। আমাদের কাজ ছিল নদীর চর এলাকায় গিয়ে জমি জরিপ করা। সে সময় আমাদের টিমে আমরা ছিলাম 3 জন। আমি, আমার সহকর্মী তৌহিদ এবং স্থানীয় একজন মাঝি। কুড়িগ্রামের চিলমারি ঘাট থেকে ব্রহ্মপুত্রের ভেতর একটি নতুন চর জেগেছিল। মানচিত্রের ঠিকমতো নামটাও ছিল না। স্থানীয় লোকজন অবশ্য একটা নামেই চিনত তাকে, মরাডাঙ্গা। প্রথমে নামটা শুনে আমি হেসেছিলাম। বাংলাদেশে এমন অদ্ভুত নামের জায়গা অনেকই আছে। কিন্তু ঘাটে পৌঁছানোর পর থেকে অদ্ভুত একটা ব্যাপার খেয়াল করলাম। আমরা যাদেরকে জিজ্ঞাসা করছি মরাডাঙ্গা চরে যাবেন নাকি, সব মাঝি একভাবেই মাথা নেড়ে উত্তর দিচ্ছিল, না, আমরা সেখানে যাব না। কেউ কারণ বলছিল না, শুধু বলছিল বিকেলের আগে ফিরতে পারলে যান, রাত হলে ওই চরে থাকা ঠিক হবে না। আমি এসব কুসংস্কার আবার পাত্তা দিই না, কারণ এর আগেও সুন্দরবন, হাওর, দুর্গমচর অনেক জায়গায় রাত কাটিয়েছি। শেষ পর্যন্ত একজন মাঝি রাজি হলেন। লোকটার নাম আবুল, বয়স 50-এর মতো। চোখ মুখে অদ্ভুত একটা ক্লান্তি। নৌকায় ওঠার পর থেকেই তিনি প্রায় কোনো কথাই বলছিলেন না, শুধু মাঝে মধ্যে নদীর দিকে তাকাচ্ছিলেন, যেন কাউকে খুঁজছেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। তারপর ধীরে ধীরে চারপাশে কুয়াশা নেমে এলো। আমি জীবনে অনেক নদী দেখেছি, কিন্তু সেদিনের ব্রহ্মপুত্রকে মনে হচ্ছিল না নদী। মনে হচ্ছিল কালো রঙের বিশাল একটা শূন্যতা, যেখানে আলো গিয়েও হারিয়ে যায়। নৌকার ইঞ্জিনের শব্দ ছাড়া আর কোনো শব্দ পাচ্ছিলাম না। হঠাৎ আবুল মাঝি খুব আস্তে করে বললেন, স্যার। আমি তাকালাম। তিনি নদীর সামনের দিকে একটা আঙ্গুল দিয়ে দেখিয়ে বললেন, ওই যে দেখতেছেন, ওটাই মরাডাঙ্গা। কুয়াশার ভেতর আবছাভাবে একটা চর দেখা যাচ্ছিল। কিন্তু জানেন সবচেয়ে অদ্ভুত কি ছিল? এত বড় চর, কিন্তু একটা পাখিও নেই, এমনকি বাতাসের শব্দও নেই। যেন পুরো জায়গাটা ইচ্ছে করেই চুপ করে আছে। নৌকা যখন ধীরে ধীরে চরে পৌঁছলো, ঠিক তখনই আবুল মাঝি প্রথমবার আমার চোখের দিকে তাকিয়ে বললেন, স্যার, একটা কথা মনে রাখবেন, কেউ যদি আপনাদের ডাকাডাকি করে তাহলে কোনো উত্তর দিবেন না। আমি হেসে বললাম, কেন? তিনি উত্তর দিলেন না, শুধু নৌকার দড়িটা শক্ত করে বেঁধে একেবারে আকাশের দিকে তাকালেন। তারপর খুব নিচু গলায় বললেন, কারণ রহস্য এবং অদ্ভুত জিনিসগুলো শুধুমাত্র এই চরেই থাকে, এবং আশেপাশের মানুষগুলো আমাদের নিজেদের ভাষাতেই আমাদেরকে ডাকে। আবুল মাঝির শেষ কথাটা আমার মাথায় ঘুরছিল। আমি হেসে বলেছিলাম, আচ্ছা মাঝি, আপনি কি আমাদের ভয় দেখাচ্ছেন? তিনি কোনো উত্তর দিলেন না, শুধু নৌকার ইঞ্জিনটা বন্ধ করে অনেকক্ষণ নদীর দিকে তাকিয়ে রইলেন। তার মুখটা দেখে মনে হচ্ছিল তিনি যেন এই চরে বহুবার এসেছেন, আর প্রতিবারই কিছু একটা রেখে গেছেন। চরটা পুরোপুরি বালুর, মাঝে মাঝে শুকনো কাশফুল, দূরে দু একটা বেঁকে যাওয়া গাছ আছে। অদ্ভুত ব্যাপার হলো, একটাও পাখির ডাক নেই, এখানে ঝিঝি পোকারও শব্দ নেই। শীতের রাতে গ্রামের দিকে যতই নির্জন হোক, কোথাও না কোথাও কোনো শব্দ না কোনো শব্দ থাকেই, কিন্তু এখানে নিজের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দই পাচ্ছিলাম না। আমরা তাঁবু খাটাতে শুরু করলাম। তৌহিদ মজা করে বলল, দোস্ত, এই জায়গায় একটা হরর সিনেমা শুটিং করলে কেমন হতো? আমি হেসে বললাম, আগে কাজ কর, তারপর সিনেমা বানাবি। আমার হাসির শব্দটাও নিজের কাছেই কেমন যেন অচেনা মনে হচ্ছিল। মনে হচ্ছিল চরের ওপাশে দাঁড়িয়েও কেউ আমাদের কথা শুনছে। রাত বাড়তে লাগলো। হারিকেন জ্বালিয়ে আমরা জরিপের কাগজপত্র মিলিয়ে দেখছিলাম। আবুল মাঝি তখন তাঁবুর বাহিরে বসেছিলেন। তিনি একবারও গল্প করতে এলেন না, না চা খেতে এলেন, না কোনো কথা বললেন, শুধু নদীর দিকে মুখ করে বসেছিলেন। আমি তৌহিদকে বললাম, লোকটা কেমন অদ্ভুত না? তৌহিদ হেসে বলল, গ্রামের মানুষ তো, তাই হয়তো একটু ভয়ে আছে, এই ধরনের কুসংস্কার হয়তো বিশ্বাস করে। রাত তখন প্রায় 10:30। হঠাৎ বুঝলাম যতটুকু বাতাস ছিল সেটাও থেমে গেছে। তাঁবুর কাপড়টাও আর নড়ছে না। হারিকেনের শিখা একদম সোজা হয়ে আছে। আমি বাহিরে বের হলাম। চারপাশে শুধু সাদা কুয়াশা, 5 হাত দূরেরও কিছু দেখা যাচ্ছে না।
আবুল মাজিদ ঠিক আগের জায়গাতেই বসে আছেন। আমি বললাম, চাচা ঠান্ডা লাগবে, ভিতরে এসে বসুন। তিনি ধীরে ধীরে আমার দিকে তাকালেন। আমি অদ্ভুতভাবে চমকে উঠলাম, কারণ তার দুটো চোখ যেন কেমন লাল হয়েছিল। তিনি খুব আস্তে করে বললেন, ঘুমাবেন না? আমি অবাক হয়ে বললাম, কেন? তিনি ফিসফিস করে বললেন, এই চরে মানুষ ঘুমায়, কিন্তু সবাই জেগে ওঠে না। আমি কিছু বলার আগে তিনি আবার নদীর দিকে তাকিয়ে রইলেন। আমি তাঁবুর ভেতর ফিরে এলাম। তৌহিদকে কথাটা বলতেই সে হেসে উঠল। মাজিদও দেখি পুরো সিনেমা। আমিও আর গুরুত্ব দিলাম না। ঘড়ির দিকে তাকালাম, রাত তখন 11টা প্রায় ছুঁই ছুঁই। ঠিক তখন তাঁবুর বাহিরে কেউ যেন খুব আস্তে আস্তে হাঁটছিল। খসখস একটা শব্দ হচ্ছিল। আমি ভাবলাম হয়তো আবুল মাঝি। ডাক দিলাম, চাচা। কোনো উত্তর নেই। আবার সেই শব্দ, খসখস শব্দ হচ্ছিল। মনে হচ্ছিল কেউ খালি পায়ে বালুর উপর দিয়ে হাঁটছে। আমি টর্চ নিয়ে তাঁবুর চেন একটু খুলে বাহিরে আলো ফেললাম। কেউ নেই, শুধু বালু আর কুয়াশা। ঠিক তখনই আমার পেছন থেকে তৌহিদ খুব আস্তে বলল, ভাই, বাহিরে কে যেন আমাকে নাম ধরে ডাকছে। আমার পুরো শরীর কেঁপে উঠল। কই, আমি তো কোনো ডাক শুনিনি। আমি শুধু শুনছিলাম বালুর উপর হাঁটার শব্দ। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কে ডাকছে? তৌহিদ তাঁবুর পর্দার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমার আম্মা। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি বললাম, তুই কি পাগল হয়েছিস? তোর আম্মা তো কুড়িগ্রামে। সে মাথা নাড়ল। আমি জানি, আমি ভুল করতে পারি না ভাই। ছোটবেলা থেকে আমার আম্মা যেভাবে আমাকে ডাকতেন, ঠিক সেই গলায় কেউ যেন আমাকে ডাকছে। আমি আর কিছুই বললাম না, শুধু তাঁবুর বাহিরে কান পেতে রইলাম। কিছুই নেই, চারপাশে শুধু কুয়াশা আর অদ্ভুত নীরবতা। হঠাৎ দূর থেকে একটা শব্দ ভেসে এলো, টুপটাপ এই ধরনের। মনে হচ্ছিল কেউ নদীর পানিতে ছোট ছোট পাথর ছুঁড়ে মারছে। এত গভীর রাতে এই জনমানবহীন চরে। আমি টর্চ হাতে বাহিরে বের হলাম। তৌহিদ আমার পিছন পিছন বের হলো। দূরে নদীর পাড়ে আবুল মাজিকে দেখা যাচ্ছে। তিনি দাঁড়িয়ে আছেন, একদম স্থির। আমি ডাকলাম, চাচা। তিনি কোনো উত্তর দিলেন না। আবার ডাকলাম, আবুল চাচা। এবারও না। লোকটা যেন আমাদের কথা শুনতেই পাচ্ছেন না। আমি আরেকটু এগোতেই হঠাৎ তৌহিদ আমার হাত চেপে ধরলো। তার হাত ঠান্ডা হয়ে গেছে। সে কাপা গলায় বলল, ভাই, ওই দিকে তাকাও। আমি নদীর দিকে তাকালাম। প্রথমে কিছুই বুঝতে পারলাম না। তারপর দেখলাম নদীর কিনারায় ভেজা বালুর উপরে এক সারি পায়ের ছাপ। মনে হলো কেউ নদী থেকে উঠে এসেছে। আমি টর্চের আলো ফেললাম। ছাপগুলো একটার পর একটা সোজা আমাদের তাঁবুর দিকেই গেছে, কিন্তু হঠাৎই শেষ। তাঁবু থেকে প্রায় 10 হাত দূরে এসে আর কোনো পায়ের ছাপ নেই। যেন সে এসেছিল, আবার সে হাওয়ায় মিলিয়ে গেছে। আমার শরীর দিয়ে ঠান্ডা একটা স্রোত নেমে গেল। আমি নিচু হয়ে ছাপগুলো দেখছিলাম। ঠিক তখনই আমার কানের কাছে খুব আস্তে একটা নিঃশ্বাসের শব্দ আসলো। আমি ঘুরে দাঁড়ালাম। কেউ নেই। কিন্তু তৌহিদের মুখের দিকে তাকিয়ে বুঝলাম সে আমার পেছনে কিছু একটা দেখেছে। তার চোখ বড় বড় হয়ে গেছে। আমি বললাম, কি হয়েছে রে? সে উত্তর দিল না, শুধু ধীরে ধীরে আঙ্গুল তুলে আমার পেছনের অন্ধকার দেখালো। আমি ঘুরে তাকালাম। কুয়াশার ভেতর দূরে মনে হলো একজন মানুষ দাঁড়িয়ে আছে। পুরো শরীর দেখা যাচ্ছে না, শুধু একটা অস্পষ্ট ছায়া। আমি টর্চের আলো ফেলতেই ছায়াটা আর নেই, যেন কখনো এখানে কিছু ছিলই না। আমি তৌহিদকে নিয়ে দ্রুত তাঁবুর দিকে ফিরছিলাম। ঠিক তখনই পেছন থেকে একটা গলা ভেসে এলো, একেবারে পরিষ্কার, তৌহিদ। আমরা দুজনেই থেমে গেলাম। সে আমার হাত ছাড়িয়ে খুব আস্তে করে বলল, ভাই, আম্মা কাঁদছে। আমি তাকে শক্ত করে ধরে বললাম, তুই কোথাও যাবি না। সে আমার দিকে তাকালো। তার চোখে তখনও অদ্ভুত একটা শূন্যতা। তারপর সে খুব আস্তে একটা কথা বলল, যে কথাটা আজও আমি ভুলতে পারিনি, ভাই, আম্মা একা না, তার পাশে আব্বাও দাঁড়িয়ে আছে। আমার বুকের ভেতরটা জমে গেল, কারণ তৌহিদের বাবা গত 6 বছর আগেই মারা গিয়েছিলেন। তবু সে বলছে আম্মার পাশে আব্বাও দাঁড়িয়ে আছে। আমি তার দুই কাঁধ শক্ত করে ধরলাম, তৌহিদ, তুই আমার দিকে তাকা, ওদিকে তাকাবি না। সে তবুও তাকালো, কিন্তু ওর চোখে সেই পরিণত চাহনি ছিল না। মনে হচ্ছিল সে আমাকে দেখছেই না, বরং আমার ভেতর দিয়ে অন্য কাউকে দেখছে। ঠিক তখনই আবার সে ডাক, খুব আস্তে, খুব পরিচিত একটা গলা, শুভ। আমার বুকের ভেতর ঢক করে উঠল। এই গলাটা আমি কোনোদিন ভুলতে পারবো না। এটা ছিল আমার বড় ভাইয়ের গলা।
যিনি 3 বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। আমি কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। মাথার ভেতরে যেন সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। একটা মুহূর্তের জন্য সত্যি মনে হলো ভাইয়া হয়তো বেঁচে আছেন, তিনি আমাকে ডাকছেন। তারপর আবুল মাঝির কথাটা মনে হলো, এই চরে সবাই নিজের মানুষের গলাতেই ডাকে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি চোখ বন্ধ করে নিজের গালে একটা চড় মারলাম। নিজেকে বোঝালাম না, এটা সত্যি না। ঠিক তখনই তৌহিদ হঠাৎ আমার হাত ছাড়িয়ে দৌড় দিল। সে সোজা নদীর দিকে ছুটছে। আমি পেছন থেকে চিৎকার করলাম, তৌহিদ থাম। সে একবারও পেছনের দিকে তাকালো না। আমিও প্রাণপণে দৌড়ালাম। বালুর উপর দৌড়ানো খুবই কঠিন, প্রতি পদে পদে পা ডুবে যাচ্ছে। তবুও আমি ছুটছি, কারণ সামনে ব্রহ্মপুত্রর কালো পানি, আর তৌহিদ ঠিক সেদিকেই দৌড়াচ্ছে। নদীর একেবারে কিনারায় পৌঁছে তৌহিদ হঠাৎ থেমে গেল। আমি কয়েক হাত দূরে হাঁপাচ্ছি। সেই স্থির হয়ে পানির দিকে তাকিয়ে আছে। আমি ধীরে ধীরে তার কাছে এগোলাম, তার কাঁধে হাত রাখলাম। সে কাপা গলায় বলল, ভাই, ওরা সবাই দাঁড়িয়ে আছে। আমি বললাম, কে? সে আঙ্গুল তুলে নদীর দিকে দেখালো। আমি তাকালাম। প্রথমে কিছুই দেখলাম না। তারপর কুয়াশার ফাঁক দিয়ে মনে হলো নদীর গভীর পানিতে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। তাদের মুখ দেখা যাচ্ছে না, শুধু স্পষ্ট ছায়া। একজন, দুজন, তারপর আরও। তারা নড়ছে না, শুধু দাঁড়িয়ে আছে। আমাদের দিকেই মুখ করে দাঁড়িয়ে আছে। আমি টর্চের আলো ফেললাম। 1 সেকেন্ডের মধ্যে পুরো জায়গাটা আলোকিত হলো, আর তখনই সব ছায়া নিমিষেই হারিয়ে গেল। কেউ নেই, শুধু কালো পানি। আমি তৌহিদকে টেনে পিছনে আনতেই যাব, ঠিক তখন নদীর ভেতর থেকে একটা শব্দ হলো, ছপ ছপ করে, যেন কেউ ধীরে ধীরে পানি থেকে উঠে আসছে। তারপর আরেকজন, তারপর আরেকজন। আমরা দুজনেই স্থির, আমাদের হাতের টর্চ আলো কাঁপছে। হঠাৎ আমাদের পেছন থেকে আবুল মাঝির গলা, একেবারে কঠিন স্বরে, আলো নিভান, আলো নিভান। আমি ঘুরে তাকালাম। আবুল মাঝি দৌড়ে আসছেন। তার মুখে আর আগের ভয়ের ছাপ নেই, বরং মনে হচ্ছিল তিনি অনেক আগেই এই দৃশ্য দেখেছেন। আমার কাছে এসে তিনি টর্চটা নিয়ে নামিয়ে দিলেন। তারপর ফিসফিস করে বললেন, নদীর দিকে আলো ধরবে, ওরা বুঝে যাবে। আমি কিছু জিজ্ঞাসা করার আগে এই নদীর মাঝখান থেকে একটা লম্বা, বুক ফাটানো শীষের শব্দ ভেসে এলো। শব্দটা মানুষও না, পাখিও না। আমি জীবনে এমন শব্দ কখনো শুনিনি। আর সেই শব্দ শোনার সঙ্গে সঙ্গে আবুল মাঝির মুখের রং মুহূর্তেই বদলে গেল। তিনি আমার হাত শক্ত করে চেপে ধরে রাখলেন। আমাকে বললেন, দৌড়ান, আজ রাতে আমরা একা নয়, তারাও আছে। আবুল মাঝি কথাটা বলার সাথে সাথে দৌড় শুরু করে দিয়েছে। আমি তৌহিদের হাত ধরে পেছন পেছন ছুটছি। পেছনে কি আছে একবারও ফিরে তাকানোর সাহস হচ্ছিল না। শুধু শুনতে পাচ্ছিলাম নদীর ভেতর থেকে একটার পর একটা ছপছপ করে শব্দ হচ্ছে, যেন অনেকগুলো মানুষ একসাথে পানি থেকে উঠে আসছে। আমরা তাঁবুর কাছে পৌঁছতেই আবুল মাঝি হাঁপাতে হাঁপাতে বললেন, 1 মিনিটও আর বাইরে থাকা যাবে না। তিনি তাঁবুর চেন বন্ধ করে দিলেন। তারপর হারিকেনের আলোটা অনেক কমিয়ে দিলেন। আমি আর থাকতে না পেরে জিজ্ঞাসা করলাম, চাচা, আসলে এগুলো কি হচ্ছে? তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। মনে হচ্ছিল কথাগুলো বলতেও তার কষ্ট হচ্ছে। তারপর ধীরে ধীরে বললেন, আজ থেকে প্রায় 20 বছর আগে এটা চর ছিল না। এই জায়গাটা পুরো নদীর ছিল। এক বর্ষায় একটা বড় যাত্রীবাহী ট্রলার এখানেই ডুবে যায়। অনেক লাশ পাওয়া গিয়েছিল, কিন্তু সবাইকে পাওয়া যায়নি। আমি চুপচাপ শুনছিলাম। তিনি আবার বললেন, তারপর কয়েক বছর পর নদী সরে যায়, এই চর জেগে ওঠে। লোকজন চাষ করতে আসে, কিন্তু যারা রাত কাটিয়েছে তারা সবাই একই কথা বলেছে। আমি জিজ্ঞাসা করলাম, কি কথা বলেছে চাচা? আবুল মাঝি আমাদের চোখের দিকে তাকিয়ে বললেন, রাতে নিজের সবচেয়ে প্রিয় মানুষের গলা শোনা যায়। যে একবার কেউ ডাকে সাড়া দেয়, তিনি বাকিটা বলতে গিয়েও থেমে গেলেন। আমি বুঝে গেলাম তিনি কি বলতে চাইছেন। তৌহিদ তখনও চুপচাপ বসে আছে। আমি তার পাশে গিয়ে বসলাম। তার শরীর ঠান্ডা। আমি বললাম, এখন কেমন লাগছে তোর? সে ধীরে ধীরে আমার দিকে তাকালো, তার চোখে পানি। খুব নিচু গলায় বলল, ভাই, আমি সত্যি আম্মাকে দেখেছি, উনি একা ছিলেন না। আমি কিছু বললাম না। সে আবার বলল, উনি শুধু একটা কথাই বলছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, কি বলছিলেন? তৌহিদ ঠোঁট কামড় দিয়ে ধরে বললেন, বাড়ি চল। ঠিক তখনই তাঁবুর বাহিরে কেউ হেঁটে গেল। আবার সেই খসখস শব্দ। আমরা তিনজনেই একসাথে চুপ হয়ে গেলাম। আবুল মাঝি হারিকেন নিভিয়ে দিলেন। এখন তাঁবু পুরোপুরি অন্ধকার, শুধু বাহিরে কুয়াশা আর ফ্যাকাশে আলো। হাঁটার শব্দটা তাঁবুর চারপাশে ঘুরছে, একবার ডান পাশে, আবার বাঁ পাশে। তারপর একেবারে তাঁবুর দরজার সামনে এসেই সবকিছু থেমে গেল।
আমরা আমাদের নিঃশ্বাস শব্দ যেন শুনতে পাচ্ছিলাম না। ঠিক তখন তাঁবুর কাপড়ে খুব আস্তে টোকা, তারপর আবার টোকা। কেউ যেন একটা আঙ্গুল দিয়ে তাঁবু ছুঁয়ে দেখছে। আমি সাহস করে টর্চ ধরতে গেলাম। আবুল মাঝে সঙ্গে সঙ্গে আমার হাত চেপে ধরলেন, খুব আস্তে করে বললেন, আলো জ্বালিও না, আলো জ্বালিও না, ওরা জানুক না আমরা জেগে আছি। আমি স্থির হয়ে গেলাম। বাহিরে আবার টোকা পড়ল। তারপর একটা গলা, একদম আমার মায়ের গলা। শুভ, দরজাটা খোল বাবা। আমার বুকের ভেতরটা তখন কেঁপে উঠল, কারণ আমার মা তখন বাড়িতে। আর এই চরে আসবে কিভাবে? আমাদের বাড়ি থেকে আমরা প্রায় 200 কিলোমিটার দূরে আছি। এক মুহূর্তে আমার মনে হলো হয়তো সত্যি কোনো বিপদ হয়েছে, হয়তো আমার মা খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছেন। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। ঠিক তখনই আমার কবজি শক্ত করে ধরে ফেললেন আবুল মাঝি। তিনি এত জোরে ধরেছিলেন যে ব্যথায় আমার মুখ দিয়ে শব্দ বেরিয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, যেটা শুনতেছেন ওটা আপনার মা না, ওরা শুধু আপনার মায়ের গলাটা জানে। আমার মাথা ঠান্ডা হয়ে গেল। আমি আবার ধপাস করে বসে পড়লাম। বাইরে কয়েক সেকেন্ড আবার কোনো শব্দ নেই। তারপর খুব আস্তে একটা দীর্ঘশ্বাসের শব্দ, যেন দরজার ওপাশে দাঁড়ানো কেউ বুঝে গেছে আমরা আর দরজা খুলব না। কয়েক মিনিট নিশ্চুপ। তাঁবুর চারপাশে আবারও সেই শব্দ, কিন্তু এবার টোকা নয়। মনে হচ্ছিল কেউ নখ দিয়ে খুব ধীরে ধীরে কাপড় ওপরে আঁচড়ানোর চেষ্টা করছে। শব্দটা একবার ডান পাশ থেকে, আবার মাথার পাশ থেকে, আবার বাঁ পাশ থেকে ঘুরতে লাগলো। আমি টের পাচ্ছিলাম যেই বাহিরে থাকুক না কেন সে তাঁবুর চারপাশে ঘুরছে, আমাদের গন্ধ নিচ্ছে। হঠাৎ তৌহিদ খুব আস্তে করে বলল, ভাই। আমি তার দিকে তাকালাম। সে কাঁপছে ভয়ে। তার চোখ তাঁবুর এক কোণায় স্থির। আমি তাকিয়ে দেখি তাঁবুর কাপড়টা ওপরের দিকে আস্তে আস্তে চেপে আসছে। কেউ যেন বাহির থেকে হাত দিয়ে কাপড়টা ঠেলছে। হাতটার পুরোপুরি আকার দেখা যাচ্ছে না, শুধু 5টা আঙ্গুলের ছাপ। 1টা, 2টা, 3টা। ধীরে ধীরে চাপটা ঠিক নিচের দিকে নামছে। মনে হচ্ছিল কেউ ভেতরে ঢোকার রাস্তা খুঁজছে। আমার গলা শুকিয়ে গেল। আবুল মাঝি চোখ বন্ধ করে নিচু স্বরে দোয়া পড়তে লাগলেন। আর আশ্চর্য বিষয়, যতক্ষণ তিনি দোয়া পড়ছিলেন ততক্ষণ সেই হাতের চাপটা আর এগোচ্ছিল না। হঠাৎ দূরে কোথাও মোরগ ডেকে উঠল। আমি অবাক হয়ে গেলাম। ঘড়ির দিকে তাকালাম। রাত তখন মাত্র 1:40। এত রাতে মোরগ ডাকে? আবুল মাঝি চোখ খুলে একবার শুনলেন, তারপর হঠাৎ উঠে দাঁড়ালেন। আমি বললাম, কি হয়েছে? তিনি বললেন, এটা মোরগের ডাক না, চলুন এখনই। আমি কিছুই বুঝতে পারলাম না। তিনি তাঁবুর চেন খুলে বাইরে তাকালেন। কুয়াশাটা একটু পাতলা হয়েছে। তিনি বললেন, এখনই নৌকা নিয়ে রওনা দিব। কেউ পেছন থেকে ডাকলে, কেউ পড়ে গেলে, কেউ কাঁদলে কখনোই পেছনে ফিরবেন না বা পেছনে তাকাবেন না। আমি তৌহিদের হাত শক্ত করে ধরলাম। আমরা 3জন তাঁবু থেকে বের হলাম। চারপাশ নিস্তব্ধ, শুধু কুয়াশা আর ঠান্ডা বাতাস। প্রথম কয়েক কদম সব ঠিকই ছিল। তারপর আমাদের পেছন থেকে একটা চিৎকার, ভাই আমাকে বাঁচা। আমি থেমে গেলাম। এটা তৌহিদের গলা, কিন্তু তৌহিদ তো আমার পাশেই। আমি তাকিয়ে দেখি, হ্যাঁ, সে তো আমার হাতে ধরে আছে। তাহলে আমার পেছন থেকে তৌহিদের গলায় কে চিৎকার করলো? আমার পুরো শরীর অবেশ হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে আবুল মাঝি চিৎকার করে উঠলেন, দৌড়ান দৌড়ান, ওরা শুধু বুঝে গেছে আমরা চলে যাচ্ছি। আবুল মাঝির চিৎকার শুনে আমরা 1 সেকেন্ডও দাঁড়াইনি। আমি তৌহিদের হাত শক্ত করে দৌড়াচ্ছি। চারপাশে শুধু কুয়াশা, পায়ের নিচে নরম বালু। প্রতিটা পা ফেলতেই মনে হচ্ছিল চারপাশটা যেন আমাদের আটকে রাখতে চাইছে। পেছন থেকে একটার পর একটা ডাক আসছে, কখনো আমার ভাইয়ের গলা, কখনো মায়ের, কখনো তৌহিদের। কিন্তু আমরা কেউ একবারও ফিরে তাকাইনি। হঠাৎ সামনে নৌকা দেখা গেল। আবুল মাঝি দড়ি খুলে ইঞ্জিন চালু করার চেষ্টা করলেন। 1বার, 2বার, 3বার, ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না। ঠিক তখনই নদীর দিক থেকে কুয়াশার ভেতরে কয়েকটা স্পষ্ট ছায়া এগিয়ে আসতে শুরু করলো। তারা হাঁটছিল না, মনে হচ্ছিল ভেসে আসছে। আমি আর তৌহিদ পান পরে নৌকাটা ঠেলে পানিতে নামালাম। আবুল মাঝি আবার দড়ি টানলেন। ঠকঠক ঠকঠক শব্দ করে সঙ্গে সঙ্গে ইঞ্জিন গর্জে উঠল। আমরা কেউ আর পেছনে তাকাইনি। নৌকাটা যত দূরে যাচ্ছিল ততই যেন চরটা কুয়াশার মধ্যে মিলিয়ে যাচ্ছিল। কিন্তু একটা শব্দ তখনও শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল অনেকগুলো মানুষ একসাথে খুব আস্তে আমাদের নাম ধরে ডাকছে। শব্দটা ধীরে ধীরে ক্ষীণ হয়ে গেল। তারপর সব শেষ। আমরা ঘাটে পৌঁছালাম ভোরের একটু আগে। তৌহিদ তখন অজ্ঞান হয়ে গেছে। লোকজন দৌড়ে এলো, আমাদের পানি দিল। আমি হাঁপাতে হাঁপাতে শুধু একটা কথাই বললাম, আবুল চাচাকে আগে দেখেন। সবাই একে অপরের দিকে তাকালো। একজন বৃদ্ধ বললেন, কোন আবুল?
আমি বললাম, কেন? যে মাঝি আমাদের চরে নিয়ে গিয়েছিল। বৃদ্ধ লোকটার মুখের রং মুহূর্তেই বদলে গেল। তিনি ধীরে ধীরে বললেন, আপনি কি নাম বললেন? আমি বললাম, আবুল মাঝি। তিনি বললেন, কি আবুল মাঝি? আমি মাথা নাড়লাম। তিনি আর কিছু না বলে আমাদের নিয়ে নদীর ধারের একটা ছোট্ট ঘরে গেলেন। সেখানে কয়েকজন কোস্টগার্ড আর পুলিশ দাঁড়িয়েছিলেন। একজন অফিসার আমার কথা মন দিয়ে শুনলেন। সব শুনে তিনি টেবিলের ওপর থেকে একটা ভেজা প্লাস্টিক ফাইল বের করলেন। তার ভেতরে একটা ছবি। আমি ছবিটা হাতে নিয়ে জমে গেলাম। ছবিটা যে মানুষটার, তিনি আর কেউ নন, আবুল মাঝি। একই সাদা দাড়ি, একই মুখ, একই মানুষ। অফিসার খুব শান্ত গলায় বললেন, এই লোকটার লাশ আমরা 3 দিন আগে এই ব্রহ্মপুত্র থেকেই উদ্ধার করেছি। নৌকা ডুবে মারা গিয়েছিল। আমার হাত থেকে ছবিটা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল। আমি আর কিছু বলতে পারছিলাম না, কারণ গত রাতে আমরা তার নৌকাতে চড়েই চরে গিয়েছিলাম। কয়েক ঘন্টা পরে কোস্টগার্ড আমাদের নিয়ে সেই চরটায় গেল। সূর্যের আলোয় সব কিছু এখন স্বাভাবিক। আমাদের তাঁবু যেখানে ছিল সেখানেই পৌঁছালাম। কিন্তু একটা জিনিস দেখে আমার বুকের ভেতর কেঁপে উঠল। বালুর ওপর আমাদের 3 জনের পায়ের ছাপ আছে, আমার, তৌহিদের আর আরেকজনের। আমি বললাম, এটাই তো আবুল চাচার ছাপ। কোস্টগার্ডের একজন সদস্য নিচু হয়ে অনেকক্ষণ দেখে বললেন, না। আমি অবাক হয়ে তাকালাম। তিনি বললেন, এগুলো মানুষের পায়ের ছাপ ঠিকই, কিন্তু খেয়াল করেছেন? আমি ভালো করে তাকালাম। তারপর বুঝলাম ছাপগুলো নদী থেকে চরের দিকে আসেনি, বরং চর থেকে সোজা নদীর দিকে গেছে। শেষ ছাপটা গিয়ে থেমেছে নদীর পানির একেবারে কিনারায়। তারপর আর কোনো ছাপ নেই। যেন যে মানুষটা হাঁটছিল সে সেখান থেকে আর হাঁটেনি, সরাসরি পানির ভিতরেই নেমে গেছে। ঘটনার প্রায় আজ 3 বছর কেটে গেছে। আমি আর কখনো কোনো নির্জন চরে রাত কাটাইনি। তৌহিদও সেই চাকরি ছেড়ে দিয়েছে। আমরা দুজন আজও মাঝে মধ্যে কথা বলি, কিন্তু সেদিন রাতের কথা কেউ আর তুলতেই চায় না। শুধু একটাই কথা আজও আমি ভুলতে পারিনি। ঘাটে ফেরার সময় আমি একবার নৌকার পিছনে তাকিয়েছিলাম। কুয়াশার ভেতরে মরাডাঙ্গার চরটা তখন আর দেখাই যাচ্ছিল না, কিন্তু নদীর মাঝখানে একটা ছোট্ট নৌকা স্থির হয়ে দাঁড়িয়েছিল। নৌকায় একজন মানুষ বসে, সাদা দাড়ি, মাথায় পুরনো টুপি। তিনি আমাদের দিকে তাকিয়েছিলেন আর খুব আস্তে হাত তুলে বিদায় জানাচ্ছিলেন। আমি চোখের পলক ফেলেছিলাম, আবার তাকিয়ে দেখি নৌকাটি নেই, শুধু ব্রহ্মপুত্রের কালো পানি, ঘন আর কুয়াশা। আজও কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে, আপনি কি ভূতে বিশ্বাস করেন, আমি কোনো উত্তর দিতে পারি না। শুধু বলি, ব্রহ্মপুত্রের সব চর মানচিত্রে আঁকা যায়, কিন্তু সব চর মানুষ থাকার জন্য নয়। বন্ধুরা, আজকের ঘটনাটি আমাদের কাছে একজন দর্শক পাঠিয়েছিলেন। আমরা শুধু ভাষা একটু পরিবর্তন করে আরও সহজ করে উপস্থাপন করেছি। এটি সত্যি নাকি এটি ভয়ের অভিজ্ঞতা সেটা আমার জানা নেই। আবুল মাঝি কি সত্যি মারা গিয়েছিলেন, নাকি সেই রাত্রে অন্য কেউ তাদের সেখানে নিয়ে গিয়েছিল? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। তো চলুন আমরা পরের গল্পটা পড়ি। পরের গল্পটা আমাদেরকে কে পাঠিয়েছেন দেখি। ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলা থেকে একজন দর্শক, যার নাম সিফাত। ভাইয়া, আমি ঘটনাটি পাঠালাম, আশা করছি আপনার ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার অডিয়েন্সকে পড়ে শোনাবেন। তিনি লিখেছেন, ঘটনাটি তার নিজের নয়, এটা তিনি ছোটবেলা তার নানুর মুখে অসংখ্যবার শুনেছেন। নানু মারা যাওয়ার আগে একবার তাকে বলেছিলেন, আমি জানি না মানুষ বিশ্বাস করবে কিনা, কিন্তু ওই রাতের পর আমি আর কখনোই অকারণে বাড়ি ফিরিনি। তোমরাও কখনো বেশি রাত করে বাড়ি ফিরো না। তিনি ঘটনাটি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। ঘটনাটা 2003 সালের ডিসেম্বর মাসে। তখন শীত বেশ জেঁকে বসেছে। আমার নানু বিদ্যুৎ বিভাগের অস্থায়ী লাইন পরিদর্শনে কাজ করতেন। সেই সময় মৌলভীবাজারের বিভিন্ন চা বাগান এলাকায় নতুন বৈদ্যুতিক লাইন টানা হচ্ছিল। কাজের প্রয়োজনে তাকে প্রায়ই এক বাগান থেকে আরেক বাগানে যেতে হতো। সেদিন সকাল থেকে তিনি রাজাঘাট চা বাগান এলাকায় ছিলেন। সারাদিন খুঁটি আর লাইনের কাজ দেখে সন্ধ্যা হয়ে যায়। যাদের সঙ্গে কাজ করছিলেন তারা সবাই গ্রামেই থাকতেন। একজন বললেন, ভাই আজ আর ফিরবেন না, আমাদের বাড়িতেই থাকেন। আরেকজন বললেন, ভাই রাত হইয়া গেছে, কালভাটের রাস্তা দিয়ে এই সময় যাওয়া ঠিক হবে না। নানু হেসে বলছিলেন, এসব কথা আমি বিশ্বাস করি না, বাড়িতে না ফিরলে তোমার ভাবি চিন্তা করবে। ওই সময় এখনকার মতো সবার হাতে মোবাইল ফোন ছিল না। একবার বাড়ি থেকে বের হলে খবর দেওয়ারও উপায় থাকতো না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন
যেভাবেই হোক আজ রাতে বাড়ি ফিরতেই হবে। তার কাছে ছিল সেই আদিম যুগের পুরনো একটা মোটরসাইকেল। বাগানের গেট থেকে বের হওয়ার সময় একজন বৃদ্ধ পাহাড়দার শেষবারের মতো বলছিলেন, বাবা, যদি যাও যাও, কিন্তু মরা ছড়ার কালভার্টের কোনো স্থানেই থামবে না। নানু মুচকি হেসে মাথা নাড়লেন। তার মনে হচ্ছিল গ্রামের মানুষ সব গল্প একটু বানিয়েই বলে ভয় পাওয়ার জন্য। রাত তখন প্রায় 9:30। শ্রীমঙ্গলের শীতের কুয়াশা ধীরে ধীরে ঘন হতে শুরু করেছে। বাইকের হেডলাইটের আলো সামনে 10-12 হাতের বেশি দেখা যাচ্ছিল না। রাস্তার দুই পাশে যতদূর চোখ যায় শুধু চা বাগান, ছোট ছোট চা গাছের সারি, তার পেছনে বিশাল কড়াই আর শিমুল গাছ। ঠান্ডা বাতাসে পাতাগুলোও নড়ছিল না। পুরো রাস্তা একদম নিস্তব্ধ ছিল, যেন পৃথিবীতে আর কেউ নেই, শুধু আমি আর তার মোটরসাইকেলের ইঞ্জিনের শব্দ। কিছুদূর পর পর রাত জাগা ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছিল। সেই শব্দগুলোই সাহস দিচ্ছিল, কারণ যেখানে প্রাকৃতিক শব্দ থাকে সেখানে মানুষ এতটা ভয় পায় না। কিন্তু তিনি জানতেন না, আর মাত্র কয়েক মিনিট পর এই সব শব্দ একসঙ্গেই থেমে যাবে। আর সেই নীরবতার পর তিনি এমন একটা শব্দ শুনবেন যেটা মৃত্যুর আগ পর্যন্ত তিনি ভুলতে পারবেন না। নানু বলেছিলেন, সেদিন যতক্ষণ মানুষ ছিল ততক্ষণ পর্যন্ত সব কিছুই স্বাভাবিক ছিল, কিন্তু রাজারঘাট চা বাগানের ভেতরে রাস্তা ঢোকার পর থেকেই কেমন যেন একটা অস্বস্তি কাজ করতে শুরু করছিল। এমন না যে কোনো কিছুই দেখেছিলাম, বরং কিছু দেখতে পাচ্ছিলাম না। এটাই সবচেয়ে ভয়ের বিষয়। চারিদিকে এত ঘন কুয়াশা নেমেছিল যে বাইকের হেডলাইটের আলোয় ঘন কুয়াশার দেয়ালে গিয়ে আটকে যাচ্ছিল। 10 হাতের বেশি কিছুই দেখা যাচ্ছিল না। তিনি বাইকের গতি কমিয়ে দিলেন। মাঝে মাঝে রাস্তার দুই পাশে চা গাছের ফাঁক দিয়ে মনে হচ্ছিল কেউ যেন দাঁড়িয়ে আছে, কিন্তু আলো ফেলতেই দেখা যেত শুধু ছায়া। নিজেকে নিজেই বুঝিয়ে নিলেন, ভয় পাওয়ার কিছু নেই। আরও কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা বিষয় খেয়াল করলেন, এতক্ষণ ধরে যে ঝিঝি পোকার ডাক শুনছিলেন সেটা আর নেই। পুরো চা বাগান যেন হঠাৎ বোবা হয়ে গেছে। তিনি ইচ্ছে করে বাইকের গতি আরও কমিয়ে দিলেন, কানে শুনতে চেষ্টা করলেন। না, সত্যি কিচ্ছু শোনা যাচ্ছে না, শুধু ইঞ্জিনের শব্দ আর ঠান্ডা বাতাস। এমন নীরবতা তিনি আর কখনো আগে অনুভব করেননি। মনে হচ্ছিল এই নীরবতাই তাকে গ্রাস করে ফেলবে। ঘড়ি তখন রাত প্রায় 10:45। সামনে একটা ছোট কালভার্ট দেখা গেল। নিচ দিয়ে বর্ষাকালে পানি যায়, শীতকালে প্রায় শুকনো। লোকজন একে মরা সরার কালভার্ট বলেই চিনত। কালভার্টের কাছে পৌঁছানোর আগেই হঠাৎ বাইকের ইঞ্জিনটা একবার কেঁপে উঠল। তিনি ভাবলেন হয়তো পেট্রোলের সমস্যা। আরেকটু এগোতেই ঠুস, ইঞ্জিন একেবারেই বন্ধ। বাইক চলতে চলতেই থেমে গেল। চারপাশে আবারও সেই ভয়ঙ্কর নীরবতা। তিনি কয়েকবার কিক মারলেন, কোনো সাড়া নেই। আবার চেষ্টা করলেন, তবুও। তিনি নিচে নেমে বাইকের প্লাগ, তেলের লাইন সব কিছু চেক করতে শুরু করলেন, কিন্তু ইঞ্জিন কোনোভাবেই স্টার্ট নিচ্ছে না। ঠিক তখনই তার নাকে একটা অদ্ভুত গন্ধ এলো। গন্ধটা কেমন যেন ভেজা মাটির মতো। তার সঙ্গে মিশে আছে পুরনো কাপড়। অনেক দিন পানিতে ভিজে থাকলে এমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ হয়, ঠিক তেমন। তিনি চারিদিকে তাকালেন, কেউ নেই, কিন্তু মনে হচ্ছিল এই গন্ধটা ধীরে ধীরে কাছে আসবে। ঠিক তখনই কালভার্টের নিচ থেকে খুব আস্তে আস্তে একটা শব্দ ভেসে আসছিল। প্রথমে তিনি বুঝতে পারেননি, মনে হলো হয়তো কেউ কাঁদছে। তিনি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। আবার সেই শব্দ, এবার একটু পরিষ্কার, একজন নারীর কান্না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমার নানু ভেবেছিলেন হয়তো কোনো মহিলা বিপদে পড়েছেন, সাহায্য চাইছেন। তিনি কালভার্টের রেলিং ধরে নিচের দিকে তাকাতে যাবেন, ঠিক তখনই তার কানে ভেসে এলো একটা কথা, খুব ধীরে, খুব ভাঙ্গা গলায়, আমারে একলা ফালাইয়া যাইও না। কথাটা এত কাছ থেকে শোনা গেল যেন যে বলছে সে ঠিক তার কানের পাশে এসেই দাঁড়িয়ে আছে। নানুর পুরো শরীর ঠান্ডা হয়ে গেল, কিন্তু তিনি যখন ঘুরে তাকালেন তার পিছনে কেউ ছিল না। তিনি কয়েক সেকেন্ড একদম স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। মনে হচ্ছিল বুকের ভেতরের হৃৎপিণ্ড শব্দটা পুরো চা বাগান শুনতে পাচ্ছে। আমি আবারও পেছনে তাকালাম, না, কেউ নেই। কুয়াশা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম হয়তো কানের ভুল, কিন্তু ঠিক তখনই আবার সেই কান্না, এবার একটু জোরে। কান্নাটা কালভার্টের নিচ থেকে আসছে। আমি একটু দ্বিধায় পড়ে গেলাম। একদিকে মনে হচ্ছিল সত্যি যদি কোনো মানুষ বিপদে পড়ে থাকে, অন্যদিকে পাহারাদারের কথাটা বারবার মনে পড়ছিল। তিনি বলেছিলেন কালভার্টের কোনো জায়গায় কোনো কারণেই থামবেন না। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। শেষ পর্যন্ত মনে হলো একবার নিচে তাকিয়ে দেখি।
যদি কেউ সাহায্য চায় তাকে ফেলে যাওয়া মোটেও ঠিক হবে না। আমি মোটরসাইকেলের ছোট টর্চটা হাতে নিলাম, ধীরে ধীরে কালভার্টের রেলিংয়ের কাছে এগোলাম। নিচে কিছু বড় বড় পাথর আর তার উপর শুকনো পাতা। টর্চের আলো যতদূর দেখা গেল কোথাও কোনো মানুষ নেই। আমি আরও একটু নিচু হয়ে আলো ফেললাম, তবুও কিছু নেই। ঠিক তখনই আমার নজর গেল বালির ওপর। সেখানে একজোড়া পায়ের ছাপ। মনে হলো কেউ খালি পায়ে হেঁটে এসেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ছাপগুলো শুধু একদিকেই গেছে, ফেরার কোনো ছাপ নেই। যেন মানুষটা হেঁটে এসেছে হঠাৎ উধাও হয়ে গেছে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি আর নিচে না তাকিয়ে সোজা উঠে দাঁড়ালাম। ঠিক সেই সময় আমার ডান পাশে খুব আস্তে একটা শব্দ হলো, খসখস। আমি টর্চ ঘুরিয়ে আলো ফেললাম, কিচ্ছু নেই। আবারও খসখস শব্দ। মনে হচ্ছিল কেউ শুকনো পাতার উপর দিয়ে হাঁটছে, কিন্তু কোনো শব্দ ছাড়া কাউকেই দেখা যাচ্ছে না। আমি নিজের অজান্তেই এক পা পিছিয়ে গেলাম। ঠিক তখন কালভার্টের রেলিংয়ের ওপাশে কুয়াশার ভেতর একটা সাদা ছায়া চোখে পড়ল। দূরত্ব খুব বেশি নয়, হয়তো 10-12 হাত হবে। একজন মানুষ দাঁড়িয়ে আছে, পুরো শরীর সাদা কাপড়ে ঢাকা, মাথাটা নত করা, মুখ দেখা যাচ্ছে না। আমি ভেবেছিলাম হয়তো কোনো গ্রামবাসী। আমি সাহস করে বললাম, কে আছেন ওইখানে? কোনো উত্তর নেই। আবার বললাম, আপনার কি সাহায্য লাগবে? এবারও কোনো উত্তর নেই। শুধু ছায়াটা ধীরে ধীরে মাথাটা তুলল, কিন্তু কুয়াশার কারণে মুখটা এখনো স্পষ্ট দেখা যাচ্ছে না। ঠিক তখনই একটা ঠান্ডা বাতাস এসে আমার গায়ে লাগলো। আমি চোখের পলক ফেললাম। মাত্র এক মুহূর্তে আবার তাকিয়ে দেখি সামনে কেউ নেই, পুরো রাস্তা ফাঁকা। আমি হতভম্ব হয়ে চারিদিকে তাকাচ্ছি। হঠাৎ আমার পেছন থেকে একজন নারীর খুব শান্ত গলা ভেসে এলো। আমারে দেখতেছেন? আমার হাত থেকে টর্চটা মাটিতে পড়ে গেল, কারণ গলাটা এবার একেবারে আমার পিঠের পেছন থেকে এসেছিল। আমার হাত থেকে টর্চটা পড়ে যেতে চারপাশে আবার অন্ধকার হয়ে গেল। কয়েক সেকেন্ড আমি নড়তেও পারিনি। মনে হচ্ছিল আমার পিঠের ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু সাহস করে ঘুরে তাকানোর শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছিলাম। অনেক কষ্টে নিচু হয়ে টর্চটা তুলে নিলাম। হাত এতটাই কাঁপছিল যে সুইচ চাপতেও কয়েকবার ভুল হয়ে গেল। অবশেষে আলো জ্বলে উঠল। আমি এক ঝটকায় পেছনে আবার আলো ফেললাম। কেউ নেই, শুধু কালভার্টের রেলিং আর তার ওপরে ঘন কুয়াশা। আমি নিজের মনকে বোঝানোর চেষ্টা করলাম, ভয় পেলে চলবে না, হয়তো ক্লান্তির জন্য ভুল শুনেছি। ঠিক তখনই আবার সেই গলা, এবার একটু দূর থেকে। আমারে একবার দেখেন। আমি আলোটা সেই দিকে ঘুরিয়ে দিলাম। রাস্তার বাঁ পাশে চা বাগানের সরু পথের মুখ। সেই সাদা কাপড়ে পরা ছায়াটা আবার দাঁড়িয়ে আছে, এবার আগের চেয়ে একটু স্পষ্ট, মাথা নিচু, দুই হাত শরীরের পাশে ঝুলে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, চারপাশে হালকা বাতাস বইছিল, চা গাছের পাতাগুলো কাঁপছিল, কিন্তু সাদা কাপড়টার একটুও নড়ছিল না, যেন সেই বাতাস তাকে ছুঁতেই পারছে না। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি আর কোনো ঝুঁকি না নিয়ে মোটরসাইকেলের কাছে ফিরে গেলাম। মনে মনে বললাম, যাই হোক, আগে এখান থেকে বের হতে হবে। একবার কিক মারলাম, ইঞ্জিন স্টার্ট হলো না। দ্বিতীয়বার, তবুও না। তৃতীয়বার, হঠাৎ ইঞ্জিন কেঁপে উঠল। আমি যেন নতুন করে সাহস পেলাম। ঠিক তখনই আমার চোখে পড়ল বাইকের আয়নায়। প্রথমে কিছুই বুঝতে পারিনি, তারপর দেখলাম আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, একেবারে বাইকের ঠিক পেছনে, সাদা কাপড়ে মোড়ানো সে ছায়া, এত কাছে যে চাইলেই হাত বাড়িয়ে বাইকের সিট ছুঁতে পারবে। আমি ভয়ে জমে গেলাম। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালাম, কিন্তু পিছনে কেউ নেই। আমি আবারও আয়নার দিকে তাকালাম, এবারও সে দাঁড়িয়ে আছে, মাথা নিচু, একটুও নড়ছে না। আমার জীবনে সেই প্রথম বুঝেছিলাম, কখনো কখনো চোখের সামনে যা নেই, আয়নাও সেটা দেখা যায়। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করলাম না। জোরে আর একটা কিক মারতেই বাইক স্টার্ট নিল। ইঞ্জিনের শব্দ শুনে যেন বুকের ভেতরটা একটু সাহস ফিরে এলো। আমি দ্রুত গিয়ার দিয়ে সামনে এগোতে শুরু করলাম। যত দ্রুত পারছি আমি বাইক ধরে চালাচ্ছি। রাস্তায় যেন শেষ হচ্ছে না। সেই কালভার্টটা পেছনে ফেলে এসেছি। কয়েক মুহূর্ত পর আবার সেটাই সামনে। আমি থমকে গেলাম, নিজেকে বললাম, না, এটা হতে পারে না, হয়তো আমি ভুল দেখছি। আবার বাইক চালালাম, এবার আরও দ্রুত। কিন্তু মিনিটখানেক পর আবারও সেই একই কালভার্ট, একটা ভাঙা রেলিং, একই করই গাছ, একই বাঘ। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি জীবনে প্রথমবার বুঝলাম, আমি হয়তো পথ হারাইনি, পথই আমাকে ছাড়ছে না। ঠিক তখনই রাস্তার ডান পাশে একটা লণ্ঠনের তীক্ষ্ণ আলো চোখে পড়ল। আমি অবাক হলাম, এত রাতে এখানে আলো? একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, মাথায় গামছা, গায়ে মোটা চাদর, হাতে কেরোসিনের লণ্ঠন। তিনি আমার দিকে তাকিয়ে শুধু একটা কথাই বললেন, বাবা, বাইক থামাইও না, তুমি চালিয়ে যাও।
আমি কিছু বলার আগেই তিনি আবার বললেন, যেটা দেখছো না ওদিকে তাকিও না, সোজা চালাও। আমি চিৎকার করে বললাম, চাচা রাস্তা কোন দিকে? বৃদ্ধ লণ্ঠনটা তুলে সামনের দিকে এগিয়ে দেখালেন, সোজা। যতই কেউ ডাকুক, যতই তুমি রাস্তা ভুল করো, কিন্তু তুমি থামবে না, তুমি চালিয়ে যাও, তুমি কোথাও দাঁড়াবে না। আমি আর এক সেকেন্ডও দাঁড়ালাম না, বাইক নিয়ে সামনে এগিয়ে গেলাম। আমি খুব দ্রুত গাড়ি চালাচ্ছিলাম। আমার কানের কাছে একটা ফিসফিস শব্দ, এত কাছে যেন কেউ বাইকের পিছনেই বসে আছে আর বলছে, আমাকে ফালাইয়া যাইও না। আমি জমে গেলাম, কারণ আমি স্পষ্ট বুঝতে পারছিলাম এই গলাটা সেই একই নারীর। সে আর কালভার্টে নেই, সে আমার পিছনেই বসে আছে। কানের কাছে কথাটা ভেসে আসার পর আমার শক্তিটা একেবারে নিঃশেষ হয়ে আসছিল। আমি শুধু বাইক চালাচ্ছিলাম, কোনো মতে এখান থেকে বের হতে পারলেই হয়। শীতের রাতে ঠান্ডা বাতাস এসে মুখে লাগছিল, কিন্তু আমার শরীর ঘামে ভিজে গেছে। হঠাৎ দূরে একটা তীক্ষ্ণ আলো দেখতে পেলাম। প্রথমে মনে হলো হয়তো কোনো বাড়ি, আরও কাছে যেতেই বুঝলাম এটা একটা ছোট্ট চায়ের কাপের দোকান। বাঁশের বেঞ্চ, টিনের চাল, সামনে কেরোসিনের হারিকেন জ্বলছে। দোকানের সামনে 3-4 জন লোক আগুন পোহাচ্ছে। তাদের দেখে বুকের ভেতরটা সাহস ফিরে এলো। আমি গিয়ে বাইক থামালাম। বাইক থেকে নামতেই বুঝলাম আমার 2 পা কাঁপছে। একজন বৃদ্ধ এগিয়ে এসে বললেন, বাবা শরীর খারাপ লাগছে? আমি কোনো উত্তর দিতে পারছিলাম না, শুধু পানি চাইলাম। লোকটা 1 গ্লাস পানি এগিয়ে দিলেন। পানি খাওয়ার পরে একটু স্বাভাবিক লাগলো। তিনি জিজ্ঞাসা করলেন, কই থেকে আসছেন? আমি বললাম, রাজাঘাট থেকে। কথাটা শুনেই দোকানে বসে থাকা সবাই একন দিকে তাকালো। একজন নিচু গলায় বলল, মরা ছড়া রাস্তা দিয়ে আসছেন? আমি মাথা নাড়লাম। বৃদ্ধ লোকটা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে বললেন, পথে কিছু দেখেছেন? আমি প্রথমে কিছুই বলতে চাইনি, কিন্তু শেষ পর্যন্ত সব খুলেই বললাম। সাদা কাপড়ে পরা নারী, কান্নার শব্দ, বাইক বন্ধ হয়ে দেওয়া, সব কিছু বললাম। এমনকি শেষে বৃদ্ধ লোকটার কথাও বললাম। সেই লোকগুলো আমাকে বলল, বাবা এই ঘটনাটা নতুন না, অনেকেই এরকম কইছে। আমি জিজ্ঞাসা করলাম, আসলে এখানে কি হয়েছিল? লোকটা দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, 2001 সালের কথা। চা বাগানের এক শ্রমিকের মেয়ে রাতে বাড়ি ফিরতেছিলেন। পরে তার লাশ ওই কালভার্টের নিচে পড়ে থাকতে দেখা যায়। খুনিও ধরা পড়েছিল, কিন্তু গ্রামের মানুষ বলে মায়াডার শেষ কান্না নাকি ওই জায়গায় রইয়া গেছে। তারপর তিনি আমাদের দিকে তাকে একটাই প্রশ্ন করলেন, ও আপনাকে কি রাস্তা থেকে নামতে বলেছিল? আমি অবাক হয়ে গেলাম, কারণ এই কথাটা তো আমি কাউকে বলিনি। আমি খুব আস্তে বললাম, হ্যাঁ একবার বলেছিল। বৃদ্ধ লোকটা চোখ বন্ধ করলেন, তারপর বললেন, তাহলে আল্লাহ আপনাকে বাঁচাইছে। আমি বললাম, কেন, কি হয়েছে? তিনি বললেন, আপনি যদি এক পাশে রাস্তা থেকে নামাতেন তাহলে আপনি আর এই দোকানে আসতে পারতেন না। ঠিক তখনই দোকানের বাইরে একটি মোটরসাইকেল এসে থামলো। 2 জন পুলিশ, তারা চা খেতে নেমেছে। আমার কথা শুনে একজন পুলিশ সদস্য বললেন, ভয় পাইছেন? এরা স্বাভাবিক, কিন্তু একটা কথা ঠিক, আমরা এই এলাকায় চাকরি করি অনেক বছর। রাতে ওই কালভার্টে গাড়ি নষ্ট হওয়ার খবর অস্বাভাবিক রকমভাবেই বেশি পাই। কিন্তু একটু থেমে আবার বললেন, কারণ কি? এটার উত্তর আজও কেউ জানে না। সেদিন রাতটা আমি আর বাড়ি ফিরিনি, ওই চায়ের দোকানের পাশেই একটা ঘরেই কাটিয়েছিলাম। ভোরের আলো ফোটার পর আবার সেই রাস্তা দিয়ে ফিরছিলাম। দিনের আলোয় কালভার্টটা একেবারে সাধারণ, যেন রাতে কিছুই হয়নি। তো ভাই, আজকে এই ছিল আমার নানুর গল্প। আশা করছি গল্পটা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া, যে গল্পটা আসলে দিয়েছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর যদি বাস্তব অনুভূতি ভৌতিক গল্প শুনতে ভালো লাগে তাহলে রাতের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।